আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সমস্ত নটোরিয়াস অফিসাররা এই গুমের দায়ে অভিযুক্ত তাদের ট্রেনিং হয়েছে ভারতে। 17 বছরে গুমের যে একটা ভয়াবহ জিনিস ছিল এটার প্যাটার্নটা সম্পর্কে বাংলাদেশের মানুষ সমানভাবে অবহিত না। এইটার সূচনা হয়েছিল, এটার মূল থিমগুলো এসেছিল ইসরায়েলের কাছ থেকে এবং এটা ইমপ্লিমেন্ট করতো ভারত। এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সমস্ত নটোরিয়াস অফিসাররা এই গুমের দায়ে অভিযুক্ত তাদের ট্রেনিং হয়েছে ভারতে। এগুলো আমরা তদন্তকালে পেয়েছি। তাহলে দেখুন, এই ধারণাটা যে একটা মানুষকে ধরে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে গোপন কারাগারে 8 বছর 10 বছর 5 বছর বন্দি করে রাখতে হবে, তার তথ্য দুনিয়ার কাউকে জানতে দেওয়া যাবে না, এই কল্পনায় যে আয়নাঘর তৈরির যে আইডিয়াটা, এটা যে একটা ইউনিক জিনিস, এটা কিভাবে আসলো? এটার মাস্টার মাইন্ড জিয়াউল হাসান এবং তারিক সিদ্দিকী, এর সাথে জেনারেল মুজিব ছিল যেটা ভারতে পালিয়ে আছে, আর এটার পূর্ণ অ্যাপ্রুভাল দিয়েছেন শেখ হাসিনা। এবং এই ধাঁচটা হচ্ছে ইসরায়েল যেটা করে প্যালেস্টাইনিয়ানদের সাথে, যে বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে আর কোনোদিন ফেরত আসে না, যুবকদেরকে উঠিয়ে নিয়ে যায় কোনোদিন ফেরত আসে না, এটা সেখান থেকে সেম কাজটা তারা করে কাশ্মীরের স্বাধীনতাকামীদেরকে এইভাবে উঠিয়ে নিয়ে যায় আর কোনোদিন ফেরত আসে না। দেখেন, কাশ্মীরের আরেকটা ঘটনার সাথে বাংলাদেশের মিল আছে, সেটা হচ্ছে যে কাশ্মীরিদের চোখে গুলি করে পেলেট গান দিয়ে। আমাদের দেখবেন যে এই যে 600-র বেশি ছেলে যে চোখ হারিয়েছে, তাদের সবার চোখকে টার্গেট করেই কিন্তু শটগানে গুলি করা হয়েছে, ভেতরে এতগুলো পেলেটস। সিমিলার টু কাশ্মীর। আপনি এই পরিসংখ্যান দিয়ে প্রমাণ করবেন যে তারা একটা পুরো জাতিকে অন্ধ করে দেওয়ার জন্য, একটা জেনারেশনকে অন্ধ করে দিতে চাইছে, তাদের স্বাধীনতা এবং মুক্তির আকাঙ্ক্ষাকে দমন করার জন্য। যেটা কাশ্মীরে করেছে, একই কাজ তারা বাংলাদেশে করেছে ভীতি উৎপাদনের জন্য, যে কখনো হাসিনার বিরুদ্ধে, তার দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে কেউ যেন কখনো মুখ তুলে দাঁড়াতে না পারে। তার অন্যতম হাতিয়ার ছিল গুম। আচ্ছা, গুমের প্যাটার্নটা হচ্ছে যে আপনি বিরোধী মতের হন, বিরোধী দলের হন, যাই হন, যদি শেখ হাসিনার জন্য এবং তার অপকর্মের বিরুদ্ধে আপনি একটা থ্রেট হয়ে দাঁড়ান, তাহলে একদিন হঠাৎ করে আপনি বাসার গেটের সামনে থাকুন, দোকানে থাকুন, অফিসে থাকুন, অথবা রাস্তা দিয়ে হেঁটে যান বাজারে, হঠাৎ করে 2-4 জন লোক এসে আপনাকে চোখটা ধরে টান দিয়ে একটা মাইক্রোবাসে উঠিয়ে ফেলবে উইদিন এ ফ্র্যাকশন অফ এ মিনিট। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনাকে গাড়িতে উঠিয়ে ফেললে, এরপরে চিরদিনের জন্য আপনি নাই। তারপরে কি হয়, যেটা হয়েছে ভেতর থেকে আমরা উদ্ঘাটন করেছি, বাইরে থেকে তো মানুষ জানে যান নাই, আপনি নাই হয়ে গেছেন, কেউ হয়তো দেখেছে সিসিটিভিতে আছে, কিছুক্ষণ পরে যখন বুঝতে পারবে যে ওই এলাকায় সিসিটিভি ছিল, একদল সাদা পোশাকধারী এসে সিসিটিভি সব ভেঙে ফুটেজ সহ নিয়ে চলে যায়। আপনি থানায় জিডি করতে যান, না জিডি নেওয়া যাবে না। মামলা করতে যান, মামলা নেওয়া হবে না। হাইকোর্টে যাবেন, হেভিয়াস কর্পাস নামক একটা রিট আছে, যে মানুষকে যদি অবৈধভাবে আটক রাখা হয়, হাইকোর্ট বলবে যে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, কারণ পুলিশ তো স্বীকার করেনি যে সে তাকে গ্রেপ্তার করেছে, সুতরাং আমরা রিট গ্রহণ করব না। আমি নিজে অনেকগুলো রিট করেছিলাম। আল মুকাদ্দাস ওয়ালিউল্লাহ, যারা প্রথম গুম হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়, তাদের জন্য রিট করেছিলাম। গোলাম মর্তুজার জন্য রিট করেছিলাম। লাকিলি গোলাম মর্তুজা বেঁচে আছে, কারণ গোলাম মর্তুজার সময় তারা হয়তো এতটা পোক্ত হয়ে সারেনি। যখন হাইকোর্টে আমি একদম স্পেসিফিক উল্লেখ করলাম যে টিএফআই সেলের এত নম্বর রুমে বন্দিকে দেখা গেছে, আপনি হাইকোর্ট থেকে ইনকোয়ারি কমিশন পাঠান, তো টিএফআই সেলের তখন অতটা তারা সাহসী হয়ে ওঠে নাই আর কি। তখন ভিন্নভাবে প্রস্তাব পাঠালো আমাদের কাছে যে তাকে ছেড়ে দিব, আজকে রাতে মামলাটা উইথড্র করেন। তখন ভিকটিম ফ্যামিলি এসে বলল যে ঠিক আছে, আগে যদি ছেড়ে দেয় বা বেঁচে থাকুক পরে দেখা যাবে। আমি হাইকোর্টের জাজের কাছে, জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়ার বেঞ্চ, তাকে গিয়ে বললাম যে এই প্রস্তাব এসেছে র্যাবের কাছ থেকে, আপনি এখন বলো যে আগে তুমি জীবনে বাঁচো, মামলা তাহলে থাক। মামলা প্রত্যাহার করলাম। ওই রাতে ঢাকার থেকে তাকে রাজশাহীতে নিয়ে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে গ্রেপ্তার করলো। তার কাছে অস্ত্র পাওয়া গেছে এই কথা বলে মামলা দিয়ে চালান দিল। নাটকীয়ভাবে মামলার ফরওয়ার্ডিংয়ে লিখলো, এই যুবক গত 44 দিন ধরে আত্মগোপনে থাকার পরে রাজশাহীতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। দি ওয়ার্ড 44 দিন ধরে। আমি কোর্টে বললাম যে এই 44 দিন যে আত্মগোপনে ছিল, এটা সে কি কোথা থেকে হিসাব করলো? এই 44 দিন সে তাদের কাস্টডিতে বন্দী ছিল। তো একটা মুক্ত মানুষ এমনি যদি সন্দেহজনক ঘোরাফেরা করে, বলবে যে সন্দেহজনক ঘোরাফেরা করছে, এটা ধরে নিয়ে আসছি। 44 দিন আত্মগোপনে ছিল মানে কি? এই 44 দিন তুমি কিসের থেকে হিসাব করছো? তো প্রথম দিকে ভুল ভ্রান্তি করেছে, এইটাই কোর্ট বুঝতে পারলো যে আসলে ঘটনাটা কি। তাকে জামিনে মুক্ত করলাম। তার কাছ থেকে বর্ণনা পাওয়া গেল যে আয়নাঘরটা কি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।